বন্ধুরা, আজকে একটি কবিতা আলোচনা করব। কবিতাটির নাম হাঙ্গার। লিখেছেন জয়ন্ত মহাপাত্র। প্রথমে জয়ন্ত মহাপাত্র সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সে জন্মগ্রহণ করে 1928 সালে। তাহলে এখন তার বয়স 91 বছর, 91। হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান পোয়েট টু উইন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর ইংলিশ পোয়েট্রি। হি ইজ দ্য অথর অফ পপুলার পোয়েম সাচ অ্যাজ ইন্ডিয়ান সামার অ্যান্ড আনাদার ওয়ান হাঙ্গার, হুইচ আর রিগার্ডেড অ্যাজ ক্লাসিক্স ইন মডার্ন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। এখন যে হাঙ্গার কবিতা, তার গল্পটা আমরা বাংলাতে জানার চেষ্টা করি। এই কবিতাটিতে আমরা পাই সমাজের এক মর্মান্তিক চিত্র। একজন জেলে এবং তার মেয়ের জীবন সংগ্রাম। শুধুমাত্র মাছ ধরে তাদের সংসার চলে না, তাই সেই মেছুয়া এবং তার মেয়ে খুঁজে বেড়ায় সেই সকল পথ যা এনে দেবে তাদেরকে সামান্য অর্থ এবং জীবন নির্বাহের জন্য সামান্যতম উপায়। জেলে চালাকি করে সমুদ্রের কাছে আসা মানুষদেরকে প্রলোভন দেখায় এবং তার নিজের মেয়েকে ওই সমস্ত মানুষের উদ্দেশ্যে তুলে ধরে। নিজের মেয়েকে সে পণ্য হিসেবে তাদের সামনে উপস্থাপনা করে। অসহায় বাবা নিজেই নিজের মেয়েকে একটা সেক্সুয়াল ক্ষুধা মেটাবার পণ্য হিসেবে তুলে ধরে। মেয়ের বয়স মাত্র 15 বছর। খাদ্যের অভাবে অপুষ্টিতে মেয়েটির রুগ্ন এবং শীর্ণ অবস্থা। তবুও এই দেহপণ্যের ব্যবসা শেষ হয় না। মানুষের এই শারীরিক আসক্তির ক্ষুধা, জীবন নির্ধারণের জন্য ক্ষুধা, দারিদ্র্যের ক্ষুধা, এই সবই যেন একাত্ম হয়ে গেছে এই কবিতার মধ্যে। আর এসব নিয়েই হাঙ্গার কবিতার উপস্থাপনা। সমাজের এই অসহায়তা, এই সামাজিক উপস্থাপনা প্রশ্ন জাগায়, এই কি জীবন, নাকি জীবনের এক মর্মান্তিক রূপ, নাকি এক বিকৃত মানসিকতা? তো জয়ন্ত মহাপাত্র পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিল 1909 সালে। ইন্ডিয়াতে অসহিষ্ণুতা যে বেড়ে গেছে তার প্রতিবাদ স্বরূপ এই পদ্মশ্রী উপাধি তিনি 2015 সালে ফিরিয়ে দেন। Besides being one of the popular Indian poet of his generation, Mohapatra was also part of the trio of poets. ট্রায়ো বলতে তিনজন কবির সমন্বয়। অন্য দুজন হলো একে রামানুজন, আরেকজন আর পার্থসারথী। হি ইজ ওয়েল নোন পোয়েট ফ্রম ওড়িশা। জয়ন্ত মহাপাত্র ওড়িশার একজন লোক। তিনি টোটাল 18টা বই লিখেছেন। তার প্রথম প্রকাশিত বইয়ের নাম স্বয়ম্বরা অ্যান্ড আদার পোয়েমস। এটা প্রকাশিত হয় 1971 সালে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1981 ফর দ্য লং পোয়েম রিলেশনশিপ। এবার হাঙ্গার কবিতার সামারি। হাঙ্গার ইজ ওয়ান অফ দ্য বেস্ট নোন পোয়েমস বাই দ্য ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ইন্ডিয়ান ইংলিশ পোয়েট জয়ন্ত মহাপাত্র। দ্য পোয়েম ইজ ওয়াইডলি অ্যান্থোলজাইজড ইন মোস্ট important modern Indian poetry collections and is the most widely analyzed piece among his works. The poem explores the informal child sex trade lurking in the social fabric and is unique in its bold treatment of sexuality, unlike a typical poem by him. Mahapatra wrote many poems on the themes of poverty, hunger, starvation, sexual exploitation, and bestiality of males. Hunger by Jayanta Mahapatra reveals the plight of a fisherman who cannot make both ends meet. The poignancy of the situation is that hunger imposes tragic compulsions. The poor father kills his conscience and entices clients for his daughter, who has become a prostitute now. In the course of the poem, we can vividly feel the pain and anguish of the father, as also the guilt of the narrator, depicting the tragic compulsion which abject poverty can impose on a man. This poem describes the plight of ফিশারম্যান। তাহলে ফিশারম্যানের দুঃখ কষ্ট এটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। এই কবিতার মধ্যে দেখতে পাবো কবির যে বিবেকের দংশন, সেটা আমরা দেখতে পাবো। আর যে মেয়েটি দারিদ্রতার চাপে মেয়েটি এখন প্রস্টিটিউট হয়ে গেছে, সেটা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। কবিতাটার অরিজিন আমরা জেনে নিই এখন। দ্য পোয়েম ওয়াজ অরিজিনালি এ পার্ট অফ দ্য পোয়েটস কালেকশন এ রেইন অফ রাইটস। এই রেইন অফ রাইটস একটা কবিতার বই যেখানে অনেকগুলো কবিতা রয়েছে। তো এই বইটা থেকে এই হাঙ্গার কবিতাটা নেওয়া হয়েছে। ইন দ্য পোয়েটস ওন ওয়ার্ডস, কবি নিজে এই কবিতা সম্পর্কে কিছু মন্তব্য করেছে। তিনি বলেছেন, দ্য পোয়েম ইজ বেসড অন এ ডিরেক্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, বাট it is not clear whether the poet as the protagonist was the visitor to the fisherman's daughter. ডটারের বয়সটা হচ্ছে 15 বছর। The poem is an expression of the poet's loneliness as a youth, as Mahapatra had a disturbed childhood. এখানে আমরা ফার্স্ট পার্সন ন্যারেটিভ দেখতে পাবো। কবি এখানে নিজেই বক্তা।
ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। এই কবিতার মধ্যে পোয়েট ডেসক্রাইবস টু কাইন্ডস অফ হাঙ্গার। ওয়ান ইজ দ্য হাঙ্গার অফ ফুড অ্যান্ড আনাদার দ্য হাঙ্গার ফর সেক্সুয়াল ফুলফিলমেন্ট। এই কবিতার মধ্যে রয়েছে 4টে স্ট্যাঞ্জা, প্রত্যেকটা স্ট্যাঞ্জার মধ্যে 5টা করে লাইন, তার মানে টোটাল লাইন হবে 20টা, 20। এই কবিতাটা প্রকাশ হয় 1976 সালে, 1976। এবার এই কবিতার টেক্সট লাইন আফটার লাইন আলোচনা করছি। কবি বলছেন, ইট ওয়াজ হার্ড টু বিলিভ দ্য ফ্লেশ ওয়াজ হেভি অন মাই ব্যাক। এটা বিশ্বাসই করা যায় না যে এক সময় আমার মধ্যে সেক্স এর ক্ষুধা চেপে বসেছিল। আই ওয়াজ সাফারিং ফ্রম সেক্স সিকনেস। দ্য ফিশারম্যান সেইড, তখন সে জেলে আমাকে বলল, উইল ইউ হ্যাভ হার, আপনি তাকে নেবেন? কেয়ারলেসলি, সে উদাস মনে জিজ্ঞেস করলো। উদাস মনে এই কথাটা কেন জিজ্ঞেস করলো? কারণ শত হলেও তো বাবা, তো সে তো পরিস্থিতির চাপে পড়ে এই কথাটা জিজ্ঞেস করছে, সেই জন্য এখানে কেয়ারলেসলি, মানে তার ইন্টারেস্ট নেই, তার মেয়েকে দিয়ে এই কাজ করাবে, সে এতে তার ইন্টারেস্ট নেই, সেই জন্য কেয়ারলেসলি, উদাসীন ভাবে সে জিজ্ঞেস করছে। ট্রেইলিং হিজ নেটস অ্যান্ড হিজ নার্ভস। ট্রেইলিং বলতে টেনে টেনে, পুলিং। ড্র্যাগিং হিজ নেটস, সে জাল ফেলেছে জলে, সে জাল টানছে আর জিজ্ঞেস করছে। এখানে নেট ইজ সিম্বলিক। নেট বলতে এখানে প্রলোভন দেখানো। নেট বলে না, জাল পেতেছে, ফাঁদ পাতা, মানুষকে আকৃষ্ট করা, তার মেয়ের প্রতি লোককে প্রলোভন দেখাচ্ছে। আর তার নার্ভস গুলো দুর্বল, সে বয়স্ক হয়ে পড়েছে। On the other hand, he is feeling morally weak in offering his own daughter to others. He is bound to do this as he is a defeated father in fighting with the poverty. Lastly, he is turned into a broker. Actually, he is doing it reluctantly, not willingly. অস্বস্তি হচ্ছে তার এটা করতে, সেই জন্য তার নার্ভ দুর্বল, এটা বলা হচ্ছে। As though his words, যেন মনে হচ্ছে তার কথাগুলো, sanctified the purpose, তার কথাগুলো তার উদ্দেশ্যকে ক্লিয়ার করছে। কবি প্রথমে বুঝতে পারেনি কার কথা বলছে, কিন্তু যত কথা বলছে জেলেটা, ততই তার উদ্দেশ্য ক্লিয়ার হচ্ছে। উইথ হুইচ হি ফেসড হিমসেলফ, যে কথাগুলো সে নিজেই এসে ফেস করছে, আগ বাড়িয়ে এসে বলা, অফার করা। আই স হিজ হোয়াইট বোন থ্র্যাশ হিজ আইস, আমি দেখতে পেলাম এই বুড়ো লোকটির, এই জেলেটির চোখ সেটা ততটা পরিষ্কার নয়, তার যে শরীর, যে হাড়, সেগুলো যেন দেখা যাচ্ছে। এখানে আবার হোয়াইট বোনস বলতে তার দাঁতকে বোঝানো হয়, কারণ সে হেসে হেসে কথা বলছে, অফার করছে। আর তার চোখগুলো পরিষ্কার নয়, কারণ হিজ আইস ওয়াজ ফুল অফ টিয়ার্স, চোখে যেন অশ্রু, কান্না দেখা যাচ্ছে। এটার দ্বারা কবি দেখাতে চেয়েছেন, ইট শোস দ্য ইনওয়ার্ড স্যাডনেস অফ পুয়ার পিপল। এখানে বক্তা রাজি হয়ে গেল। রাজি হয়ে কি বলছে বক্তা? আই ফলোড হিম অ্যাক্রস দ্য স্প্রাউলিং স্যান্ডস, এই এক্সটেন্ডিং যে বিস্তৃত বালুচর, সমুদ্রের পার ধরে আমি বালুচর পার হতে লাগলাম, পার হয়ে তাকে আমি ফলো করতে লাগলাম, তার পিছনে পিছনে গেলাম। মাই মাইন্ড থাম্পিং ইন দ্য প্লেসেস স্লিং, আমার মনের মধ্যে টেনশনও ছিল, চিন্তাও হচ্ছিল, যে চিন্তাটা আমার হার্টবিটকে বাড়িয়ে দিচ্ছিল, থাম্পিং হচ্ছিল। আর আমার যে ফ্লেশ, আমার যে মাংস পেশির মধ্যে যেন আঘাত করছিল, বিটিং করছিল আমার হার্ট। হোপ লে পারহ্যাপস ইন বার্নিং দ্য হাউস আই লিভড ইন। হোপস, আমি তখন চিন্তা করলাম, আশা করলাম, বা আমি তখন ভাবলাম যে আমি পারহ্যাপস, সম্ভবত ফিরে যাব, বা আমি ফিরে যাব কিনা সেটা ভাবছিলাম এক মুহূর্তের জন্য। এখানে বক্তার সাইকোলজি আমরা দেখতে পাচ্ছি। বক্তা এখানে বিবেকের দংশনে ভুগছে। দ্য স্পিকার থট দ্যাট ওয়ান ডে দ্য সিন অফ সেক্স হেয়ার উড বার্ন হিজ ওন হাউস। সাইলেন্স গ্রিপড মাই স্লিপস, কিন্তু নীরবতা আমাকে টেনে ধরলো, আমি কিছু বললাম না, আমি ফিরে আসলাম না। হিজ বডি ক্রাউলড অ্যাট দ্য ফোর্থ, হিজ ওল্ড নেটস হ্যাড অনলি ড্র্যাগড আপ ফ্রম দ্য সি। বৃদ্ধ লোকটার যে বডি, সেই বডিটা যেন হামাগুড়ি দিয়ে সামনে থেকে জাল টেনে তুলছে নদী থেকে, মানে সে তাকে তার যে চালাকি, সেই চালাকির মধ্যে সে প্রলোভন দেখিয়ে কবিকে বা ন্যারেটরকে এখানে আকৃষ্ট করে ফেলেছে। ক্লাউড বলতে এখানে নখর বা থাবা বসিয়েছে কবির উপরে। ন্যারেটর আবার এটাও দেখলেন যে জেলে যে জালটা টেনে তুলছে, সেই জালে কোনো মাছ ধরা পড়েনি, সে খালি জাল টেনে তুললো উপরে। ইন দ্য ফ্লিকারিং ডার্ক হিস লিন টু ওপেন্ড লাইক এ ওন্স। ফ্লিকারিং ডার্ক, অন্ধকারের যে ঝলসানি, অন্ধকারের ঝলসানির মধ্যে আমি দেখলাম তার যে জীর্ণ বাড়ি, কটেজ বা কুড়ে ঘর, সেটা ক্ষত বিক্ষত। এখানে ডিসফিগার্ড ফিজিক্যাল এক্সিস্টেন্স অফ
poverty-stricken man is shown by the poet. The wind was I. আবার কবির সাইকোলজি এখানে ধরা পড়বে। কবি ভাবছেন যে এই ভাঙা কুঁড়ে ঘরের সামনে আমি হচ্ছি একটা তুফানের মতো, যে তুফান এই কুঁড়ে ঘরটাকে উড়িয়ে ভেঙে চুরে দেওয়ার শক্তি রাখে। And the days and nights before. কবি আবার বলছেন, আগেও আমার মতো অনেক তুফান এই ঘরে এসেছে সেক্স করার জন্য। Palm fronds scratched my skin. পাম গাছের যে পাতায় যে আঁচড়, সেটা যেন আমার গায়ে আঁচড় কাটতে লাগলো। ইনসাইড দ্য শ্যাক, শ্যাক বলতে এখানে হাট, কুড়ে ঘর। তো জেলে থাকতো কুড়ে ঘরে, আর সেই কুড়ে ঘরটা ছাউনি ছিল তালপাতা দিয়ে। অ্যান ওয়েল ল্যাম্প স্প্লেড, আর আমি দেখলাম ঘরের মধ্যে কেউ একটা প্রদীপের আলোটা বাড়িয়ে দিল। দ্য আওয়ার্স বার্নস টু দোজ ওয়ালস। আর সেই আলোতে আমি দেখলাম। আওয়ার্স, সময়ের প্রবাহের ধারায় ওই বাড়ির দেওয়াল পুরনো হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এবং তার উপরে যেন ঝুল শুটস জমেছে। ওভার অ্যান্ড ওভার স্টিকি শুট, এই শুটস জমেছে। ক্রসড দ্য স্পেস অফ মাই মাইন্ড, আর ওই দেওয়ালের উপরে জমে থাকা জীর্ণতা বা শীর্ণতা যেন আমার মনের উপরেও দাগ কেটে গেল। দারিদ্র্যের ছাপ দেখে ন্যারেটরের মন সহানুভূতিতে ভরে গেল। আই হার্ড হিম সে, আমি তাকে বলতে শুনলাম, মাই ডটার শি ইজ জাস্ট টার্নড 15, আমার মেয়ে, তার বয়স সবে মাত্র 15 বছর। ফিল হার, তাকে এনজয় করুন, তাকে অনুভব করুন। আই উইল বি ব্যাক সুন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ইয়োর বাস লিভ অ্যাট 9, আপনি যে গাড়িতে ফিরে যাবেন সেটা 9টার সময় যাবে, তো আপনি অনেকক্ষণ আমার মেয়ের সঙ্গে এখানে থাকতে পারেন। অ্যাকচুয়ালি ফিশারম্যান হেয়ার ইজ গিভিং দ্য টাইম লিমিট ফর সেক্স। দ্য স্কাই ফেল অন মি, এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। অ্যান্ড এ ফাদার সেজ এক্সস্টেড ওয়াইল, আর আমি শুনতে পেলাম হৃদয়ের মধ্যে একজন বাবার আর্ত চিৎকার। লং অ্যান্ড লিন, হার ইয়ার্স ওয়ার কোল্ড অ্যাজ রাবার, মেয়েটির দেহ ছিল দীর্ঘ লম্বা এবং শীর্ণ, রোগা, ক্লান্ত। হার ইয়ার্স ওয়ার, এখন তার বয়স রাবারের মতো, ফ্লেক্সিবল, খুব ছোট বয়সের মেয়ে, এই জন্য বলা হচ্ছে রাবারের মতো। কোল্ড, তার মধ্যে সেক্সুয়াল অনুভূতি এখন পূর্ণবয়স্ক মেয়ের মহিলার মতো তৈরি হয়নি, এজন্য বলা হচ্ছে কোল্ড। শি ওপেন্ড হার ওয়ার্মি লেগস ওয়াইল্ড, মেয়েটি আমার সামনে এসে লেগস লাইক ওয়ার্ম, কীট পতঙ্গের মতো পা, এখানে সুস্থ মানুষের পা বোঝানো হয়নি, মেয়েটার পাটাকে তুলনা করা হয়েছে একটা কীট পতঙ্গের পায়ের সঙ্গে, তার রোগা জীর্ণ শীর্ণ দেহ আছে বলে এইরকম তুলনা করা হলো। তো মেয়েটা তার সেই পা দুটোকে ফাঁকা করে ধরল। আই ফেল্ট দ্য হাঙ্গার দেয়ার, ক্ষুধা অনুভব করলাম। দ্য আদার ওয়ান, আর অন্য আরেকজন, দ্য ফিশ স্লিদারিং টার্নিং ইনসাইড, কবি বলছে আমি ক্ষুধা অনুভব করলাম। কবি মেয়েটাকে দেখে বুঝতে পেরেছিলেন যে মেয়েটা অনাহারে রয়েছে এবং তার খুব খিদে পেয়েছে, আর এই খিদেটাকে এখানে পোয়েটস দুইভাবে ব্যবহার করেছে। হেয়ার টু টাইপস অফ হাঙ্গার আর মেনশনড। ওয়ান, হাঙ্গার অফ ফুড ইন দ্য গার্ল, মেয়েটার মধ্যে যে খাবারের ক্ষুধা সেটা, আর নাম্বার টু, হাঙ্গার অফ সেক্স ইন হিমসেলফ ফর দ্য গার্ল, আর মেয়েটার সাথে সেক্স করার জন্য কবির মনের মধ্যে বা ন্যারেটরের মনের মধ্যে যে সেক্সের ক্ষুধা সেইটা, এই দুটো ক্ষুধাকে এখানে বোঝানো হয়েছে। অ্যান্ড আদার ওয়ান, আর অন্যজন মানে মেয়েটা, দ্য ফিশ স্লিদারিং, ফিশ যেরকম ধীরে ধীরে এদিক ওদিক মুভিং করে, ঠিক সেই রকম মেয়েটার পেটের মধ্যে মাছ দৌড়াচ্ছে, মানে আমরা খিদে লাগলে অনেক সময় বলি না যে খিদের জ্বালায় পেটের মধ্যে বাঘ দৌড়াচ্ছে বা সিংহ দৌড়াচ্ছে, তো সেই রকম মেয়েটার পেটের মধ্যে যেন মাছ দৌড়াচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।